এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আইডল থেকে এবারের প্রাপ্তি, যেটা মানে ইন্ডিয়ান আইডলে যত কিছু পেয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা। স্মৃতির সাথে সাথে এটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা থেকে যাবে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। সুপার সিঙ্গারের স্টার জলসার, এটাও জি বাংলা থেকে পাওয়া সারেগামাপার। আমি যখন কলেজে পড়তাম তখন জি বাংলা সারেগামাপা করেছিলাম। এই লাইনটা এইভাবে বলবো, এই লাইনটা এইভাবে বলবো, এই ওয়ার্ডটার ওপরে এমফ্যাসিস করব, কিন্তু এই পুরো জিনিসটাই ওখানে থেকে যেটা শিখেছি, এই পুরো জিনিসটাই না প্রিপারেশন ফেজটাতেই থাকে। যখন গানটা গাইতে যাব আমি আলটিমেটলি, তখন এই জিনিসগুলো আর মনে রাখলে হয় না, এটা ভুলে যেতে হয়। যে মানে ওখানে আমাদের সব সময় সব জাজেরা একটা কথাই বলতেন। তো এই হলো আমার গ্রাম, আমার পাড়া জনাই, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি। আইডল থেকে না, ওর যাওয়া হয়নি, পার্টিসিপেন্টদেরই হয়েছিল, ওটা আবুধাবি ট্যুর হয়েছিল। তো সেই সময় আবার যেমন আমি অনিরুদ্ধের সাথে ওখানে থাকি না, কিন্তু আবুধাবি গিয়ে অনিরুদ্ধের সাথে আমার রুম শেয়ার ছিল। তো কোনো না কোনো সময় কারুর সাথে আমি কিছুটা না কিছুটা সময় বেশি করে কাটিয়েছি, যার জন্য সবাই আমার খুব মানে আমি ওখান থেকে ফিরে আসার পরেও বা ওখানে থাকার সময়ও যারা ধরো আমার আগেও এলিমিনেট হয়ে গেছে তারাও আমায় ফোন করতো, আমি ওখান থেকে ফিরে আসার পরেও এখনও যারা আছে তারাও আমাকে ফোন করে, আমার কাছে গান শিখতে আসে। তো গান শেখা মানে একটু সাহায্য করা জাস্ট। কি মঞ্চে শ্রেয়া ম্যাম, আজকে বাদশা স্যার, বিশাল স্যার সেদিনকে ছিলেন না, এত লোকের ওর মানে আশীর্বাদ পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, আর ওকে এত সব সাপোর্ট করেছে, আমি দেখে আর চোখে জল রাখতে পারিনি। আমি ঢুকেই আমি চোখে জল, অনবরত জল। ও বলছে মা তুমি কাঁদছো কেন, অনন্যা বলছে মা তুমি কাঁদছো কেন। আমরা স্কুলে পড়তাম, বাট স্কুলে কোনোদিনও সেরকম কথা বা খুব যে বন্ধুত্ব ছিল সেরকম নয়, বরঞ্চ একটুখানি উল্টোই ছিল, বন্ধুত্ব উল্টো দিকে হয় সেরকমই ছিল। বাট তারপর কলেজে কথাবার্তা চলে যেরকম হয়, তো কলেজ থেকে আমাদের মানে রিলেশনশিপটা স্টার্ট হয়। তো ওই আর কি বন্ধুত্ব থেকে রিলেশনশিপ। যদিও কলেজ আলাদা ছিল, হ্যাঁ কলেজ আলাদা ছিল, ওর ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আর আমার ছিল সিটি কলেজ কলকাতা। আচ্ছা, এত মেশে এত কিছু করে, আমি আজ পর্যন্ত ওর মধ্যে কোনো রকম আলাদা কিছু দেখতে পাইনি, মানে নিজেকে আলাদা কিছু ভাবা। অনেক মানুষকে দেখেছি একটু কিছু এদিক থেকে ওদিক হলে মানুষ ভাবে যে আমি এটা পারি, এটা করতে পারি, কিন্তু ওর মধ্যে ওই নেচারটাই নেই, মানে ডিফল্ট নেই, আসবেও না মনে হয় কোনোদিনও ওরকম ভাবে, মানে না আসুক, আমি এটাই চাইবো। কি ভীষণ শান্ত এবং লাজুক, ছোটবেলায় বিশ্বরূপ কেমন ছিল, এরকমই শান্ত, ও বরাবর শান্ত। ওকে নিয়ে আমার কোনো ইয়ে হয়, মানে খুবই ভালো ছেলে, অত্যন্ত মানে কি বলবো, মায়ের কাছে সব ছেলেরাই ভালো, মায়ের কাছে সব ছেলেরাই ভালো, কিন্তু ও হচ্ছে কি বলতো অত্যন্ত সরল। हिंदी जो है ईश्वर की अशेष करुणा, ईश्वर की अशेष करुणा है। तो এই হিন্দিটা ওখানে সবার মনে ধরেছে খুব। তো তারপর থেকে আমাদের গ্রুমার স্যার থেকে শুরু করে আমাদের যারা ওখানে সাউন্ড করতো, যারা পার্টিসিপেন্ট ছিল, করছে এত ভালোবাসছে যে এটাই সব থেকে বেশি বড়। তারপর আর একটা জিনিস আমরা সবসময় বুঝতে পারি না, মানে যেমন বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। তো আমরা যখন প্রথমবার শ্রেয়া ম্যামকে দেখেছিলাম তখন যে এক্সাইটমেন্টটা হয়েছিল। তারপর তো এই হলো আমার গ্রাম, আমার পাড়া জনাই, যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়ে উঠেছি। ছোটোবেলায় ক্রিকেট, ফুটবল সব কিছু এখানেই খেলতাম। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজোর দালান আছে, যেখানে কালী পুজো, সেখানে দুর্গা পুজো সব কিছু হয়। আজকে আমাদের বাড়িতে এসছে টলি ফ্যাক্টস ফর অ্যান ইন্টারভিউ। তো চলো ইন্টারভিউ আর কথাবার্তা যা হবে আমার বাড়ি থেকেই বলা যাক। এই হলো আমার বাড়ি, এসো সবাই মিলে এসো। অনেক কথা হবে আজকে, আইডলের অনেক এক্সপিরিয়েন্স, তার সাথে সাথে আমার গান, আমার বড় হওয়া, সব কিছু নিয়ে কথাবার্তা হবে, এসো। আর এই ঘরটা হচ্ছে আমার গানের ঘর, মানে আমার গানের একটা ছোট্ট স্কুল আছে, যেখানে কিছু ছোট ছোট ছেলে মেয়ে ছোট বড় মিলিয়ে মিশিয়েই আমার কাছে গান শিখতে আসে। তো গান শেখা মানে একটু সাহায্য করা জাস্ট, তো তাদের একটু এই ঘরটাতে করি। আইডলে যাওয়ার আগে এই জিনিসটা আমার ছিল একটা বড় অ্যাকোরিয়াম, আমার প্রচণ্ড শখ অ্যাকোরিয়ামে, কিন্তু আইডলে যাওয়ার আগে সব কিছু আমাকে ডিসম্যান্টেল করে এখান থেকে যেতে হয়েছিল। এই ঘরটা আমাদের বাড়ির সব থেকে পুরনো ঘর, মানে দাদু ঠাকুমার ঘর এটা। আর এই ঘরটা সব থেকে পছন্দের ঘর আমার, কারণ এই ঘরে টিভি দেখি আমি, টিভি আছে বলে। আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আইডল থেকে এবারের প্রাপ্তি, যেটা মানে ইন্ডিয়ান আইডলে যত কিছু পেয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা। স্মৃতির সাথে সাথে এটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা থেকে যাবে আমার সাথে, সবার সাথে। আর ছোটোবেলা থেকে যেখানে যেখানে গেছিলাম তার মধ্যে এগুলো কিছু কিছু জিনিস যেগুলো তোমরা দেখতে পারো। এটা সুপার সিঙ্গারের স্টার জলসার, আর এটা আমাদের আশাজির সাথে একটা মাস্টার ক্লাস হয়েছিল জি বাংলায়, তার এটাও জি বাংলা থেকে পাওয়া সারেগামাপার।
আমি যখন কলেজে পড়তাম তখন জি বাংলা সারেগামাপা করেছিলাম, সুপার সিঙ্গার 2022-23-এ। আর এইগুলো সব ছোটোবেলায় বাবার সাথে যে কম্পিটিশানগুলো যেতাম সেখান থেকে কিছু কিছু জিনিস পাওয়া। স্বভাবে শান্ত মিষ্টি, কিন্তু বউকে মাঝে মধ্যে ভয়ও পায়। কিন্তু শুধু তাই নয়, বউকে আবার রাগাতেও ভালোবাসে, কিন্তু রাগ করলে তার রাগ ভাঙায় কিন্তু তার সুরেলা কণ্ঠ দিয়ে। বলা যেতে পারে এই দুজন জুটি মানে দম্পতি জুটি কিন্তু একে অপরের পরিপূরক। এই মুহূর্তে যার বাড়িতে আছি সে কিন্তু ইন্ডিয়ান আইডল সিজন 15-এর বিশ্বরূপ এবং সস্ত্রীক আড্ডায় একেবারে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, খুবই ভালো। কেমন আছো বলো? একদম খুব ভালো আছি। তোমার প্রেরণায় যাকে বলে, তাই তো? অনেকটাই। অনেকটা প্রেরণা। তার কারণ আমার গান তো অনেক দিন ধরেই চলছে, তারপর আমার চাকরি জীবন, ওটা একটা ফেজ লাইফের, তারপর আবার গানে ফিরে আসা। তো সেই সবে আমার ফ্যামিলির যে অবদান, মানে আমার বাবা মা ওয়াইফ সবার, আর তারপর আমার ছোট বোন আছে, তো সবার সাপোর্টটা খুব জরুরি ছিল আবার এই লাইফটায় ফিরে আসার জন্য। একদমই। আচ্ছা, শুনবো কিভাবে জার্নি, কিন্তু তার আগে শুনি ইন্ডিয়ান আইডলের জার্নিটা ঠিক কেমন ছিল? মানে দর্শকের মন তো জয় করেই নিয়েছো। খুবই ভালো ছিল, মানে এটা ওয়ান ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তার কারণ আমরা কলকাতার কিছু রিয়েলিটি শো আগে করেছি, মানে কলকাতা বলবো না, বাংলার কিছু রিয়েলিটি শো আগে করেছি। তো তারপরে এটা আমার ফার্স্ট টাইম কোনো ন্যাশনাল রিয়েলিটি শো। আর তার যে এক্সপিরিয়েন্স, মানে আমরা তো বাইরে থেকে অনেকটা বুঝতে পারি না যে ওখানে গেলে কি হবে না হবে। প্রথমে একটা নার্ভাসনেস থাকে, এক্সাইটমেন্ট থাকে তার সাথে সাথে। তো সেটা ওখানে গিয়ে যেভাবে ওয়ার্কআউট পুরো ব্যাপারটা করেছে আর কি, তো সেটা খুব ইন্টারেস্টিং, এক্সাইটিং আর একদম নতুন রকমের একটা জিনিস। মানে এখানকার রিয়েলিটি শোতে কাজের পদ্ধতিটা নিশ্চয়ই অনেকটা আলাদা। অনেকটাই আমি বলবো না যে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, কিন্তু বেশ অনেকটা আলাদা। তার কারণ আমাদের শ্যুটের টেকনিক কিছুটা আলাদা, এপিসোড স্প্লিট যেটা হয় সেটা কিছুটা আলাদা। তো কিছু কিছু জিনিস আছে এরকম যেটা অনেকটাই আলাদা বেশ। আচ্ছা, বিশ্বরূপকে যদি বলি গানের জার্নিটা কিভাবে শুরু? যেহেতু চাকরি, বাড়িতে কি কেউ গানের আছে না, তোমার থেকেই শুরু? যদি প্রফেশনালি বলতে চাও তাহলে আমি ফার্স্ট জেনারেশন সিঙ্গার, প্রফেশনালি বলতে চাইলে। তার আগে আমার বাড়িতে, মানে যেমন আমার পিসিরা ছোটবেলায় গান করতেন, কিন্তু সেটা প্রফেশনালি ছিল না। আমার বাবা ছিল, মামার বাড়ির কয়েকজন গান করতেন। হ্যাঁ, আর আমার মায়ের মামা তিনি গান করতেন। হ্যাঁ, কিন্তু মানে একদম বলতে পারো যে সব কিছু ছেড়ে শুধুমাত্র গান করছি, সেটা আমি ফার্স্ট জেনারেশন আর কি। আর গান শেখা বলতে আমার বাবার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি কিছু একটা শিখি। তো প্রথমে ছোটোবেলায় আমার তবলা শেখার কথা হয়েছিল, তো তারপর সেটা হ্যাঁ একটা ঘটনার জন্য চেঞ্জ হয়ে গিয়ে সেটা গান হয়ে যায়, আর তখন থেকে চলছে সেটা। ঘটনাটা কি? ঘটনাটা একটু বল, এক্সপ্লেইন। অনন্যা বলবে নাকি? কার প্রোগ্রাম ছিল আবার ঠিক মনে নেই। ওটা সৈকত মিত্র স্যারের প্রোগ্রাম ছিল আমাদের এখানে ক্লাবে। হ্যাঁ, মানে এটা করে আলাদা করে কোনো কাউকে করে না বলা নয়, বাট ওর হচ্ছে তবলা যিনি বাজাচ্ছেন তিনি তো ওনার সাথে হেল্পিং হ্যান্ডে আছেন, যে গান গাইছে ফ্রন্টে আছে। তখন আমি অনেক ছোট ছিল, 5 বছর বয়স। তখন আমার 5 বছর বয়স, বাবার সাথে দেখতে গেছিলাম প্রোগ্রাম। তো তার আগে তবলা টিচার ঠিক করা হয়ে গেছে, তবলা বাড়িতে এসে গেছে। তো তখন আমি বাড়িতে বায়না করেছিলাম যে তবলা শিখবো না, গান শিখবো। কেন না, তার কারণ হচ্ছে যে গান গাইছে সামনে আছে, মানে এইরকম একটা ব্যাপার আর কি। তো আমি এটা মানে সবার প্রতি সম্মান, আমি তখন তো আমি বুঝিও না, যেটা চোখে দেখেছি সেটাই বলেছি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। ওকেই সবসময় সামনে, ওনাকেই সবসময় সামনে দেখছি, সামনে আছে, লোকে ওনাকে সবসময় হাততালি দিচ্ছে। তো ওইটা আমায় খুব অ্যাট্রাক্ট করেছিল আর কি। তো তখন আমি ঠিক করেছিলাম যে গান শিখবো, তখন কিছু না বুঝেই বলেছিলাম। তারপর থেকেই বাবা বললো যে ঠিক আছে, ওর যখন গানেতেই ইচ্ছা তাহলে গানটাই শেখো। আচ্ছা, এবার অনন্যার কাছে যাই, যে দুজনের আলাপটা কিভাবে একটুখানি শুনি, প্রেম পর্বটা ছোট্ট করে। আমরা স্কুলে পড়তাম, বাট স্কুলে কোনোদিনও সেরকম কথা বা খুব যে বন্ধুত্ব ছিল সেরকম নয়, বরঞ্চ একটুখানি উল্টোই ছিল, বন্ধুত্ব উল্টো দিকে হয় সেরকমই ছিল। বাট তারপর কলেজে কথাবার্তা চলে যেরকম হয়, তো কলেজ থেকে আমাদের মানে রিলেশনশিপটা স্টার্ট হয়। তো ওই আর কি বন্ধুত্ব থেকে রিলেশনশিপ। যদিও কলেজ আলাদা ছিল। হ্যাঁ, কলেজ আলাদা ছিল, ওর ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আর আমার ছিল সিটি কলেজ কলকাতা। আচ্ছা, হ্যাঁ। তো মানে ভালোবাসাটা সূত্রপাত কিভাবে, মানে প্রপোজ কে করে? তখন হ্যাঁ, এই ফোনে কারণ আমাদের আসলে
লাজুক ভাবে বলছে। হ্যাঁ, তা আমাদের মানে বাড়ি খুব কাছাকাছি, মানে আমার বাড়ি ওর বাড়ি এখান থেকে আর কি মোটামুটি ধরো তুমি বাইকে গেলে 2-3 মিনিট লাগবে। কাছাকাছি, আর সেম স্কুল আমাদের একদম ছোটবেলা থেকে হ্যাঁ, school। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা নার্সারিতেও একসাথে পড়েছি, কিন্তু কেউ কাউকে চিনতাম না। একটা মজার ব্যাপার, দুজনে একই ড্রামা করেছি, ও ছিল আমিও ছিলাম, ড্রামায় আমরা একসাথে একসাথে পার্টিসিপেট পার্টিসিপেট করেছি, বাট ও কিন্তু মনে নেই, আমার তুই মনে নেই ছিলি, পরে আমাকে বলছে যে হ্যাঁ ওটা আমিই ছিলাম, মানে এরকম মানে মজা। নসিবে আছে না। হ্যাঁ, তখন ওরা অনেকটাই ছোট, তখন অনেক ছোট, মানে নার্সারির 3-4 একটু বেশি, হ্যাঁ না তারও ছোট। আরো ছোট 1-2 এরকম কোন একটা ক্লাসে দুজনে তখন যখন হয়েছিল। ঠিক করলে মানে ভালোবাসার বন্ধন আবদ্ধ হলো, বাড়ি থেকে মেনে নিয়েছিল দুই বাড়ি থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা নিয়ে আমাদের বাড়িতে কোনোদিনই কোনো সমস্যা হয়নি, তো উই হ্যাভ বিন লাকি। হ্যাঁ সত্যিই তাই, অনেকের অনেক সমস্যা হয়, কিন্তু আমাদের সেরকম ভাবে কোনো সমস্যা ফেস করতে হয়নি। আচ্ছা, ইন্ডিয়ান আইডলে বিচারকদের কাছ সম্বন্ধে একটু শুনবো, মানে যেভাবে শেখায়, মানে তুমি কি কি শিখলে, মানে কি শিখলাম বলতে জানো তো, মানে আমরা যখন গান বাজনা করি তখন তো একটা কিছু চিন্তা ভাবনা নিয়ে গান বাজনাটা করি। ওই চিন্তা ভাবনাটাকে কি করে, দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে কিছু চিন্তা ভাবনাকে কি করে মানে পাশে রাখতে হয়, আর কিছু চিন্তা ভাবনাকে কি করে ফোকাস করতে হয়, দুটো জিনিসই শিখেছি। মানে কীভাবে এটাকে আমি বোঝাবো, ধরো আমরা যখন গান করি তখন প্রথমে ভাবি যে এই লাইনটা এইভাবে বলবো, এই লাইনটা এইভাবে বলবো, এই ওয়ার্ডটার ওপরে এমফ্যাসিস করব, কিন্তু এই পুরো জিনিসটাই ওখানে থেকে যেটা শিখেছি, এই পুরো জিনিসটাই না প্রিপারেশন ফেজটাতেই থাকে। যখন গানটা গাইতে যাব আমি আলটিমেটলি, তখন এই জিনিসগুলো আর মনে রাখলে হয় না, এটা ভুলে যেতে হয়। যে মানে ওখানে আমাদের সব সময় সব জাজেরা একটা কথাই বলতেন যে ট্রাই টু আনলার্ন থিংস, মানে তুমি যেটা শিখেছো সেটা ভুলতেও শেখো। তুমি যদি মানে একজন খুব গ্রামাটিক্যালি কারেক্ট এইরকম সিঙ্গার হিসেবে সব কিছু ভেবে ভেবে তুমি স্টেজে গাইতে আসো, তাহলে তুমি গানের মধ্যে যে বাংলায় বললে গানের যে রসটা আছে, গানের যে ফিলটা আছে, সেটা তুমি ডেলিভার করতে কোনোদিনই পারবে না, কারণ তুমি ওই জিনিস ওই থটটাতেই ফেঁসে থেকে যাবে যে গানটার কি কোথায় কি করব আমি। তো সেইটা মেন জিনিস যেটা আমার মনে হয় একটা সিঙ্গারের জন্য খুব জরুরি, সেই জানাটা যে আমি প্রথমে শিখবো, তারপর সেই শেখাটাকে ভুলেও যাব যখন আমি পারফর্ম করতে যাব, তখন তাহলে বলবে যে তখন ওটা আমি কী করে গাইবো। এমনভাবেই তার আগে শিখতে হবে যাতে ওটা আমার মাসেল মেমোরি হয়ে যায়। মানে আমি যতবারই গাইবো ততবার আমার ওই ওয়ার্ডটার ওপরে জোরটা আসবেই, যতবারই গাইবো তখন এই লাইনটা এইভাবেই গাইবো। তখন আমি যদি মানে ছোটোবেলায় টিচাররা একটা কথা বলতেন কোনো জিনিস প্র্যাকটিস করলে, যে স্কুল থেকে বাড়ি আসার সময় কি রাস্তা চিনে আসতে হয় না, এতবার এসছি যে তখন চোখ বন্ধ করলেও কথা বলতে বলতেও চলে আসতে পারবো, কিন্তু নতুন একটা রাস্তায় গেলে বারবার ধরে আমাদের ভাবতে হয়। তো এই ভাবাটা যাতে আর স্টেজে গিয়ে না হয়, তো সেই রকমভাবে আগে অতটাই প্র্যাকটিস করে নিতে হবে, কিন্তু স্টেজে যাওয়ার সময় ওই জিনিসটার মাথায় রাখলে হবে না যে আমি কি প্র্যাকটিস করে এসেছি। বাহ। আর বিশ্বরূপে ওখানে বন্ধু কেমন হলো? বন্ধু বেশ ভালো হয়েছে, মানে একদম টপ 16 যারা ছিল ওখানে, আমাদের টপ 16 নিয়ে চালু হয়েছিল, তার মধ্যে মানে 99% লোকজনই আমার বন্ধু আর কি। তার কারণ কোনো না কোনো সময় কারোর সাথে রুম শেয়ার করেছি, কারোর সাথে ঘুরতে গেছি, তারপর আমাদের একটা আবুধাবি ট্যুর হয়েছিল আমাদের আইডল থেকে। না, ওর যাওয়া হয়নি, পার্টিসিপেন্টদেরই হয়েছিল ওটা, আবুধাবি ট্যুর হয়েছিল। তো সেই সময় আবার যেমন আমি অনিরুদ্ধের সাথে ওখানে থাকি না, কিন্তু আবুধাবি গিয়ে অনিরুদ্ধের সাথে আমার রুম শেয়ার ছিল। তো কোনো না কোনো সময় কারোর সাথে আমি কিছুটা সময় বেশি করে কাটিয়েছি, যার জন্য সবাই আমার খুব মানে আমি ওখান থেকে ফিরে আসার পরেও বা ওখানে থাকার সময়ও যারা ধরো আমার আগেও এলিমিনেট হয়ে গেছে তারাও আমায় ফোন করতো, আমি ওখান থেকে ফিরে আসার পরেও এখনও যারা আছে তারাও আমাকে ফোন করে। তো এই জিনিসটা আমার সাথে সবারই ছিল, তো যার জন্য মানে খুব ভালো লাগে এখন এই জিনিসটা, যে সবার সাথেই আমার এমন একটা কোনো না কোনো জায়গায় যোগ ছিল যেটা সবার মনে আছে। তো আচ্ছা, এইভাবে মানে টপ 8-এ হঠাৎ করে এলিমিনেশন, মানে এক্সপেক্ট তো কেউই করে না। হয়েছে এবার টপে এবার হয়েছে, মানে 9-এ তুমি আউট, তাই তো? হ্যাঁ, এক্সপেক্ট কেউই করে না, কিন্তু কি মনে হয় নিজের ক্ষেত্রে? এক্সপেক্ট কেউ করে না বলতে আমি যদি খুব সত্যি কথা বলি, এক্সপেক্ট না করলেও মানে দেখো সবারই ইচ্ছা থাকে যে সে যতটা দূর যেতে পারে ততটা দূর যাবে, ঠিক আছে, এটা সবারই মনের ইচ্ছা থাকে। কিন্তু মানে যতগুলো পার্টিসিপেন্ট যে প্রথমেও এলিমিনেট হয়েছে তারও মনে ইচ্ছা ছিল যে আমি শেষ পর্যন্ত যাব, তো এটা সবারই থাকে। কিন্তু তুমি যত আশার কোনো শেষ নেই, আমার মনে হয় যে সেকেন্ড হবে সেও ভাববে আমি ফার্স্ট হলাম না কেন, তো ওইভাবে তুমি যদি ভাবতে যাও তাহলে খুব মুশকিল। কিন্তু
এইটাকে তুমি যদি এইভাবে নাও যে এই কম্পিটিশন থেকে তুমি কি পেলে, আমার মনে হয় সেটা অনেক পজিটিভ একটা চিন্তা ভাবনা, রাদার দেন যে এটা কেন হলো, আমি কেন এটা হলাম। তুমি কি পেলে বিশ্বরূপ যদি জিজ্ঞেস করি? আমি অনেক কিছু পেয়েছি। প্রথম যে কথাটা, যে আমি আইডলে যখন অডিশনে যাওয়ার সময় যখন আমি জিজ্ঞেস করেছিল ওরা যে তুমি কেন আসতে চাও আইডলে, এইটা ছিল ওদের কোয়েশ্চেন, মানে যেটা ওরা জিজ্ঞেস করে সবসময় অডিশনের সময়। তো তখন যে উত্তরটা দিয়েছিলাম সেটা অনেকটাই ফুলফিল হয়েছে, যে আমি চাই সারা পৃথিবীর লোক আমার ভয়েসটা একবার শুনুক, যেটা হয়তো একটা ন্যাশনাল টেলিভিশন ছাড়া সবসময় সম্ভব হয় না। তো ধরো আমি বাংলায় রিয়েলিটি শো করেছি, যারা অবাঙালি অডিয়েন্স তারা সেই শোটা তখন দেখতো না, কিন্তু আমি এই যে রিয়েলিটি শো করলাম এতে সারা ভারতবর্ষের লোক তো দেখলোই, তার সাথে সাথে যারা প্রবাসী ভারতীয় আছে, প্লাস আমি এরকমও অনেক পেয়েছি যারা ভারতীয় নয়, তারাও সেই শোটাকে ফলো করে জাস্ট ফর মিউজিক, আর তারা কমেন্ট করতো, মেসেজ করতো, ডিএম করতো। ভালোবাসাটাই মানে অদ্ভুত লাগে যে এত মানুষ চেনে না, তারা এত সুন্দরভাবে ওকে মানে ভালোবাসছে কোনো রকম কন্ডিশন ছাড়া। এটাই তো সব থেকে বড় পাওনা। আমাদের তো ওটা দেখে এত ভালো লাগতো যে ওর গানটাকে এত লোকে অ্যাপ্রিসিয়েট করছে, এত ভালোবাসছে, যে এটাই সব থেকে বেশি বড় পাওয়া। তারপর আর একটা জিনিস আমরা সবসময় বুঝতে পারি না, মানে যেমন বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। তো আমরা যখন প্রথমবার শ্রেয়া ম্যামকে দেখেছিলাম তখন যে এক্সাইটমেন্টটা হয়েছিল, তারপর যখন রোজ দেখছি তখন ব্যাপারটা কিছুটা একটুখানি ন্যাচারালাইজ ব্যাপারটা হয়ে যায়। কিন্তু তারপর বোঝা যায় যখন মানুষটা সামনে থাকে না, বা এখনও যারা আছে তারাও হয়তো মানে যখন ফাইনালও শেষ হয়ে যাবে, সবাই আস্তে আস্তে বাড়ি চলে আসবে, ফাইনাল খুবই কাছে, তখন তারাও বুঝতে পারবে যে কার সামনে গাইছিলাম। মানে এই জিনিসটা খুব বড় একটা পাওয়া আমাদের কাছে, যে আমরা শ্রেয়া ম্যামের সাথে শ্রেয়া ঘোষালের সামনে গান গাইতে পেরেছি, আর তার ভালো লাগলে তিনি উঠে এসে আমাদের হাগ করেছেন, তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তুমি ওই জায়গাটা থেকে বেরোবে ততক্ষণ হয়তো রিয়েলাইজ করতে পারবে না। যারা বেরিয়েছে তারা রিয়েলাইজ করেছে, যারা বেরোবে তারাও রিয়েলাইজ করবে। অন স্ক্রিন অফ স্ক্রিন একটা হয়, তো ওদের সাথে অফ স্ক্রিনও যখন কমিউনিকেশন হতো তখন এত সুন্দরভাবে শ্রেয়া ম্যাম ওদের সাথে কথা বলতো, এটাই মানে বিশাল দেখার ব্যাপার একদম। বিশ্বরূপের জীবন কি একটু বদলেছে পুরো একদম ইন্ডিয়ান আইডল থেকে আসার পর, মানে কতটা বদলেছে? ইনসাইড বদলায়নি, আউটসাইড কিছুটা বদলেছে। হ্যাঁ, মানে আমার মনে হয় বাড়ির ভেতরটা না বদলানোই ভালো। হ্যাঁ, তারপর পারিপার্শ্বিক কিছু কাজ সম্বন্ধীয় জীবন বদলেছে। এরপর পরবর্তীকালের ধাপ কি, মানে পরিকল্পনা কি বিশ্বরূপে? আমার বরাবরই আমার পরিকল্পনা নিজের গান, এটা আমার বরাবরের পরিকল্পনা। এবার দেখা যাক সেটা কতটা সময় লাগে বা কতটা সম্ভব হয়, কতটা করতে পারি। কিন্তু দেখো, শোজ তো চলতে থাকে, অন্য গানের রেকর্ডিং চলতে থাকে, কিন্তু আমার বরাবরের যেটা স্বপ্ন সেটা নিজের গানই। তো নিজের গান আমি নিজে তোমার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা করার। এবার দেখা যাক কতটা তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, অনন্যাকে যদি জিজ্ঞেস করি, বিশ্বরূপকে এখন সবাই চেনে ওর গানের গলা, যদি তোমাকে বলি তোমার কাছে বিশ্বরূপের এই যে টোটাল যে শেখা বা গান বা মানুষটা হিসেবে তুমি কি বলবে বিশ্বরূপকে নিয়ে? অ্যাকচুয়ালি ও খুব মানে ইনোসেন্ট, এটা আমার পার্সপেক্টিভ থেকে। কারণ মানে এত লোকের সাথে যায়, এত মেশে, এত কিছু করে, আমি আজ পর্যন্ত ওর মধ্যে কোনো রকম আলাদা কিছু দেখতে পাইনি, মানে নিজেকে আলাদা কিছু ভাবা। অনেক মানুষকে দেখেছি একটু কিছু এদিক থেকে ওদিক হলে মানুষ ভাবে যে আমি এটা পারি, এটা করতে পারি, কিন্তু ওর মধ্যে ওই নেচারটাই নেই, মানে ডিফল্ট নেই, আসবেও না মনে হয় কোনোদিনও ওরকমভাবে, মানে না আসুক, আমি এটাই চাইবো। তো এই জন্য আমার কাছে খুব স্পেশাল। তুমি তো চাকরি পুরো, হ্যাঁ, নিজের স্বপ্ন কিভাবে চলছে? অবশ্যই ওরটা আগে কমপ্লিট হোক, ওর যেটা ইচ্ছা, ও যেটা করতে চাইছে, বাড়ির সবার ওর ওপর সাপোর্ট আছে, আমি তো আছি, এইভাবে চলছে। ওর নিজেরটাকে ফুলফিল করুক, আমি করি, আমি যে করি না তা না, বরাবর চাই যে সেটা সবসময় ওকে বলি যে ওর কাজের চাপে সবসময়ের জন্য যে ওর ডান্স শেখাটা বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তো আমি চাই ও শেখাটা অন্তত আবার ঠিক করে শুরু করুক, তারপর ও যেটা ঠিক করবে সেটাই। কিন্তু শেখাটাই যদি আমি না চালু করি না, তাহলে মানে একটা রেগুলার চর্চার মধ্যে না থাকলে তখন মানুষের ইন্টারেস্ট আস্তে আস্তে সেই জিনিসটা থেকে কমতে থাকে। তো সেই ইন্টারেস্টটা না কমাই ভালো। না, করি ডান্স, বাড়িতেই টুকটাক চলে, আমার রিলস সব চলতে থাকে। দুজনের সাপোর্ট একদমই থাকো, একদম একদম। আচ্ছা, পেয়ে গেছি বিশ্বরূপের মা বাবাকে, মানে পুরো পরিবার, একেবারে না একজন কম আছে, কারণ সে শুনলে রাগ করবে। পুরো পরিবার নেই, মেয়ে মানে বোন, তাই তো? বোন নেই, ক্লাসে বেরিয়েছে। আচ্ছা, মা বাবাকে আগে জিজ্ঞেস করি কেমন আছো, আগে বলো।
খুব ভালো, মানে ছেলে ওখানে যাওয়ার পর আরো ভালো। আরো ভালো। মানে এখন কেমন লাগছে আগে বলো, মানে এই যে বিশ্বরূপের গান তো দর্শক মানে জয় করে নিয়েছে মন, কি বলবে? যেটা মনে হচ্ছে যে ওর গান শেখাটা সার্থক, গানের জন্য সব কিছু ছেড়েছে। পড়াশোনায় খুব ভালো ছিল, প্রতি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো, ইঞ্জিনিয়ারিং খুব ভালো রেজাল্ট করে পাশ করেছিল, ভালো চাকরিও পেয়েছিল। কিন্তু চাকরি করার পর দেখছি যে গান থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই জন্য ওর বাবা, আমরা সবাই, অনন্যা সবাই একসঙ্গেই আমরা এটা ডিসিশন নিলাম যে চাকরি ছেড়ে দে বাবা, চাকরি গান একসঙ্গে হয় না, তুমি চাকরি ছেড়ে দাও, তুমি গানটা নিয়ে থাকো। এই সাপোর্টটা কজন করে? সবাই তো মধ্যবিত্ত বাঙালি পরিবারে বলে আগে চাকরিটা কর বাবা, সেখানে আপনারা মানে তোমরা সবাই মিলে একদম তারপরে বলেছো কি ছেলেকে। বলবো, মা সরস্বতী ঈশ্বরের আশীর্বাদে ভারতবর্ষের 1 নম্বর চ্যানেলে একটা চান্সটা আমাদের বিরাট। তার আগেও জি বাংলায় গেছে, স্টার জলসায় গেছে, হ্যাঁ, কিন্তু এটা আমাদের একটা বিরাট সাফল্য। তারপর যেটা হচ্ছে টপ 10, মানে কি বলবো, মানে অসংখ্য ঈশ্বরকে ধন্যবাদ যে হ্যাঁ ওর গান শেখাটা সার্থক। আমি মাকে তোমাকে দেখেছিলাম ভীষণ ইমোশনাল হয়ে গেছিলে তোমার গান শুনে আগের বার যখন গিয়েছিল, ভীষণ ঢুকে ওখানে প্রচন্ড এই মঞ্চে শ্রেয়া ম্যাম, আজকে বাদশা স্যার, বিশাল স্যার সেদিনকে ছিলেন না, এত লোকের ওর মানে আশীর্বাদ পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, আর ওকে এত সব সাপোর্ট করেছে, আমি দেখে আর চোখে জল রাখতে পারিনি। আমি ঢুকেই আমি চোখে জল, অনবরত জল। ও বলছে মা তুমি কাঁদছো কেন, অনন্যা বলছে মা তুমি কাঁদছো কেন। আমি বলছি এটা কান্নাটা ঠিক দুঃখের না, এটা আনন্দের কান্না, যে এই মঞ্চে আমার ছেলে আজকে, মানে কি বলবো, সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ। একদমই তাই, জনায়ের ছেলে একদম মানে দর্শকে হাজার হাজার না মানে পৃথিবী, সারা পৃথিবী একদম মন জয় করেছে। আঙ্কেলকে জিজ্ঞেস করো কি বলবে বলো, মানে তোমার ইচ্ছা ছিল ছেলে গান? অবশ্যই আমার ইচ্ছা ছিল। ও 6 বছর বয়স থেকে গান শেখা শুরু, তারপর এই জনাইয়ে গান শেখা কবিতা মজুমদারের কাছে প্রথমে, তারপর হাওড়ায় গিয়ে রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যাল শেখা, তারপর কলকাতায় সত্যেন্দ্র অয়ন ব্যানার্জির কাছে এখনও পর্যন্ত শিখছে। তো ওর পাশে থেকেছি, সঙ্গে থেকেছি। ছোট ছিল তো একা সম্ভব নয় একা যাওয়া আসা করা, সঙ্গ দিতে হয়। তো দেখতাম গানটাও ভালোবাসে, গানটা করেও ভালো, যেখানে যেখানে কম্পিটিশানে গেছে, হ্যাঁ, খালি হাতে কোনো দিন ফেরেনি, সব জায়গা থেকে প্রাইজ নিয়েই ফিরতো। তো আমাদেরও উৎসাহ হতো যে যাকে ছেলেটা করছে যদি আরও এগিয়ে যেতে পারে। ছেলেকে তো দেখি ভীষণ শান্ত এবং লাজুক, ছোটবেলায় বিশ্বরূপ কেমন ছিল? এরকমই শান্ত? ও বরাবরই শান্ত, ওকে নিয়ে আমার কোনো ইয়ে হয়, মানে খুবই ভালো ছেলে, অত্যন্ত মানে কি বলবো, মায়ের কাছে সব ছেলেরাই ভালো, মায়ের কাছে সব ছেলেরাই ভালো, কিন্তু ও হচ্ছে কি বলতো, অত্যন্ত সরল, যেটা মেন সবারই কাছে ভালোবাসাটা পেয়েছে। ওখানেও তাই, ইন্ডিয়ান আইডলে গেছি সবাই বলছে মানে বিশ্বরূপ খুব সরল সাদা ছেলে। এটাই আমার, মা তো বলবি, কিন্তু সবাই যে বলছে এটাই আমার আনন্দ। গানটা শুনুন, পড়াশোনা, গান, কেউ খেলাধুলো, হ্যাঁ, কেউ কিছু না কিছু করে, কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়া। ঠিক আছে, তো ঈশ্বরের আশীর্বাদ, ও যথেষ্ট ভালো। হ্যাঁ, আমাদের প্রতি শুধু নয়, সকলের প্রতি ওর শ্রদ্ধা, সম্মান দিয়ে কথা বলা, সমস্ত কিছু, তো যেগুলো প্রয়োজন ওর মধ্যে আছে, এটাই আমার ভালো লাগে, আর কিছু না। সব আত্মীয় স্বজনরা ওকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী প্রত্যেকে। ইমোশনাল না? আমি ভাবছি কখন হবে। সেটা শ্রেয়া ম্যাম বোধহয় বুঝতে পেরেছিলেন। ভীষণ মানে সত্যি না, এরকমই থাকুক মাটির মানুষ। আচ্ছা বৌমাকে নিয়ে একটু কিছু বলো। বৌমা মানে সত্যি খুব সাপোর্টিভ, একটা বিবাহিত মেয়ে, বিয়ের পর হাজবেন্ডের তখন তো মানে হবে কি হবে না কোনো তো ঠিক নেই, গানের স্ট্যান্ড হবে কি, চান্স পাবে, ও যে ওই সাপোর্টটা করেছে একটা বিবাহিত মেয়ে। আমরা তো মা বাবা করবোই, ঠিক আছে সেটা, কিন্তু একটা বিবাহিত মেয়ে ওকে বিশাল সাপোর্ট করেছে যে তুমি চাকরি ছেড়ে দাও, আমরা পাশে আছি, যেমন করে হোক আমাদের চলে যাবে। ও খুব ভালো নাচ করে, হ্যাঁ, নাচটা মানে এখন বন্ধ রেখেছে, ও সার্ভিস করে এখন, হ্যাঁ, কিন্তু সাপোর্টটা হচ্ছে বড়, ওর সাপোর্টটা খুব পেয়েছে, বিবাহিত মেয়ের যেটা সাপোর্ট। ও আমাদেরকে তো ভীষণ ভালোবাসে, মনে হয় না, আমাদেরও মনে হয় না ও আমাদের বৌমা, আমি ওকে মেয়ের মতোই ভালোবাসি। আমার একটা মেয়ে আছে, এখন 2টো মেয়ে, ও আমাদের ভীষণ কেয়ার। এটাই তো যেভাবে আমাকে নিয়ে গেছে মুম্বাইতে, ওই নিয়ে গেছে আমাকে, মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের ট্যুরটা ভালো হয়েছে, গিয়ে মান্নাত ঘুরে এসছে, তারপর সিদ্ধিবিনায়ক ঘুরে এসছে। মায়ের ইচ্ছা ছিল যে শাহরুখ খানের বাড়ি দেখে আসবো আমি।
আর সিদ্ধিবিনায়ককে একটু নমস্কার করে পুজো দিয়ে আসবো, তা ওটা আমার ওরই সেটা ক্রেডিট, মানে নিয়ে নিয়ে গেছে আমার সব জায়গায়। ও তো ছেলে বেরোতে পারতো না। হ্যাঁ, বৌমা আমার খুব ভালো, বৌমা বলি না, ওকে আমি মেয়েই বলি, খুব ভালো। আর ওর বোন এখন বাড়িতে নেই, হ্যাঁ। ও একটা টিউশন করতে গেছে, মানে টিউশন মধ্যে যার জন্য- পড়তে গেছে, গান নাচ করতো, নাচও করে, সবই এখন করে। বিকম করেছে আর কি, বিকম ফার্স্ট ক্লাস পেয়ে পাস করে এখন কম্পিউটার শিখছে, একটা সেন্টারে গেছে, ওই জন্য একটু দাদাকে খুব সাপোর্টিভ, হ্যাঁ, ও তাই। ভালোবাসে দাদাকে, দাদার সঙ্গে খুনসুটি হয় কিন্তু দাদার নামে কেউ কিছু বললে হবে না, দাদাকে ভীষণ ভালোবাসে। দাদা অনলাইন আর্মি। বৌমনি ওর দিদি, ওর সঙ্গে রিলস করছে, বেড়াতে যাচ্ছে, ননদ বৌমা এরকম দারুণ সম্পর্ক, বাহ, রিলস বানাচ্ছে, রিলস পার্টনার। মানে আমাদের বাড়ি সবাই ওটা দেখে মানে বলে যে তোরা কি সুন্দর সব করিস, আমাদের বেশ ভালো লাগে। আমি বলি, হ্যাঁ আমরা এরকম ভাবে ভালোই। মাঝে মাঝে ওকে আমি বলি যে তোরা যা কলকাতাতে যা, একটু বেরিয়ে আয়, গিয়ে রিলস টিলস কর, মানে তুমি বন্ধ থাকলে। মাই বলছে, মাই বলে কিন্তু মাকে শাশুড়ি মা মা বলে যে রিলস করে আসবি, মানে রিলস না করে বাড়ি আসবি। আরে বাইরে গেছিস রিলস করে আসবি, রিলস করে আসবি। এটা ভাইরাল হবে। মার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা একটা রিলস বানানো, ব্যাস, এবার তুমি এবার একটা আমি বানিয়ে দেবো ভাবছি। ছেলের সাথে হ্যাঁ, আমার মানে আমার বউ মনে হয় না, সত্যি তাই, আমার এটা নেই, একদম খুব ভালো। হিংসে হচ্ছে না তো? না না না, ও ওর নামে বলে এই মা এই করেছে, এই করেছে, সেই করেছে, রিপোর্ট করে, মা এই করেছে, সেই করেছে, আমরা না। ও আচ্ছা, যদি দুজনের মধ্যে ঝগড়া হয় কাকে সাপোর্ট করো আগে বলো? কার কথা শুনবে? না না, মা কিন্তু নর্মালি যে ঠিক হয় রাখি বলে, এটা ঠিক করে সব সময়। নাকি বেশি ঝগড়াটা করে, রাগ পুষে রাখে কে দুজনের মধ্যে? রাগ বেশিক্ষণ থাকে না, হ্যাঁ, 10 মিনিটের রাগ। ওরটা 10 মিনিটের, মানে আমার ও 10 খুব তাড়াতাড়ি মিনিটের রেগে যায়, তারপর ঠিক হয়ে যায়। আমি হলে একটুখানি একটু সময় নেয়, তারপর আবার ঠিক হয়ে যায়। ও হচ্ছে মায়ের মতো, দুজনে এক একদম সেম। আমি এই রেগে যাই, এই ঠিক আমি হয়ে আর যায়। মা একই রকম। একই রকম। মোটামুটি এক। এই রেগে গেলাম, এই ঠিক হয়ে গেল। শ্বশুর হ্যাঁ, বাবার সাথে আমার একটুখানি ম্যাচ আছে। শ্বশুর বৌমা আমার মেয়ে। মামনি আমাকে বসে রাখে, হ্যাঁ, আমি কিছু হলো ওকে বকাবকি করলাম, একটু ছেলেকে বকাবকি করলাম, ছেলে বেরিয়ে গেল, দিয়ে একটু ছেলে রাগ করলাম, মেয়ে বললো মা, বাবাকে বললো বাবা তুমি ওইদিকে থেকো না, মা তুমি দেখো না পরিস্থিতিটা। ছেলে যেই এলো মা বলে ঢুকলো, তখন বলে ছেলের মনটা কিন্তু খুব ভালো, বলে দেখেছো সকালে ঝগড়া, সন্ধ্যেবেলা বলে না ছেলেটা আমার এমনি মনটা কিন্তু ভালো, বলে দেখেছো বাবা তোমাকে বলেছিলাম। বলে একটু চেঁচালে কি হবে, মনটা ভালো। না না গো, এরকমই থাকো, খুব মানে ভালোভাবে থাকো, আনন্দে থাকো। আর আমার আন্টিকে খুব ভালো লেগেছে, খুব ভালো। আরে মা ওখানে গিয়ে যা বাংলা বলে, এই যা হিন্দি বলেছি আমি, ওখান থেকে মানে মা ওখান থেকে ফেরার পর ওখানে এমন কোনো লোক নেই যারা মায়ের কথা বলেনি, বলেছে तुम्हारी जो मम्मी आए थे वो बहुत क्यूट है, उनका हिंदी जो है ईश्वर की अशेष करुणा, ईश्वर की अशेष करुणा है। তো এই হিন্দিটা ওখানে সবার মনে ধরেছে খুব। তো তারপর থেকে আমাদের গ্রুমার স্যার থেকে শুরু করে আমাদের যারা ওখানে সাউন্ড করতো, যারা পার্টিসিপেন্ট ছিল, যারা মিউজিশিয়ান ছিল, সবার ওই লাইনটা খুব ভালো লেগেছে, ঈশ্বর কি অশেষ করুণা। তো এই জিনিসটা নিয়ে আমাকে সবাই বলেছে ওখানে, তো এই জিনিসটা ফেমাস হয়ে গেছে ওখানে মোটামুটি। বহুত আচ্ছি বলতি হো। ওই দেখো আমি প্রথমেই বলে দিয়েছি আমি বাংলা ভালো করে হিন্দি আসে না। হিন্দিটা ভালো আসে না, কিন্তু আমি যেটা বলছি ও আমাকে শিখিয়ে দিয়েছে, আমাদের মা এই ব্যাপারটা হচ্ছে- কিন্তু আমারটাই রেখেছে কথা। মানে যেটা বলতে চাইছে সেটা বোঝা যাচ্ছে কিনা, বোঝা গেলেই হবে। তোর মায়েরটা হিংলা হয়ে যায়, হিন্দিও নয় বাংলাও নয়, মাঝে মাঝে একটা ব্যাপার। না মানে শ্রেয়া ম্যামকে আমার ভীষণ ভালো লেগেছে, মানে উনি এত মানে ডাউন টু আর্থ যাকে বলে, আমার এত ওনাকে কি বলবো, ওরা সত্যি উনি রূপে লক্ষ্মী, আমি বলেছি তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এত উনি ডাউন টু আর্থ, এত ভালো মানুষ। ওনাকে আমার ভীষণ, আমাকে জড়িয়ে ধরে ছবি টবি তুললেন, খুব ভালো মানুষ, আমার এত ওনাকে ভালো লেগেছে। ছেলের দৌলতে আরো আরো সবার সাথে আলাপ হবে তোমার। একদম যাক, শেষ করবো এরকম ভাবেই। আর একদম একটা জিনিস আমি শেষ করার আগে সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই কম্পিটিশনটা তো আমরা ওখানে গেছি, আমাদের যারা গ্রুমার ছিলেন সবাই, আনন্দ স্যার, রণদীপ স্যার, তারপরে যারা মহেশ আমাদের সাউন্ড করতেন সবাই, আর তার সাথে সাথে ছোটোবেলা থেকে আমরা যাদের কাছে গান শিখে বড় হয়ে এসেছি, যেটা বাবা বললেন যে আমি কবিতা মজুমদার, শ্রীমতী কবিতা মজুমদারের কাছে শিখেছি, তারপর শ্রী রঞ্জন মুখোপাধ্যায়, এখন শ্রী অয়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখি। তার সাথে সাথে আমার অনেক কাছের দাদা দিদি আছে যারা সব সময় প্রত্যেকটা গানে বলতে পারো প্রত্যেকটা সময় সাপোর্ট করেছেন, যেমন সুজয়, তোমরা অনেকেই চেনো সুজয় ভৌমিকদা আমাকে যেভাবে সাপোর্ট
করেছে সব সময়, মেন্টালি সাপোর্ট অ্যান্ড গানের ক্ষেত্রেও সাপোর্ট। আমার গুরুজি মানে অয়ন ব্যানার্জি স্যার যেভাবে আমায় সাপোর্ট করেছেন, মানে এই মানুষগুলো না থাকলে মানে এই জার্নিটা আমার অনেকটা চিন্তার হতো মানে কিভাবে করব গানটা, কি করব না করব। ওখানে আনন্দ স্যার আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, তো সবাই প্রত্যেকে যেভাবে একটা গানের পেছনে, মানে আমরা তো ওখানে 5 মিনিটের একটা গান গাই, কিন্তু এই 5 মিনিটের একটা গানের পেছনে 5 দিনের একটা পরিশ্রম থাকে। তো এই 5 দিনটাকে সহজ করে তুলেছেন আমাকে এই মানুষগুলো। একদম। যাক, শেষ করব এরকমই হাসি মজাতে কাটাও, আর গান গেয়ে সকলের মন জয় করো। আরো অনেক পথ যেতে হবে, তাই না? আর তুমি থাকবে, গান তো করতেই হবে, তাই না? আগে বলো, শেষে দর্শকদের কি বলবে? সবাইকে বলবো একটাই জিনিস, যে এই যে আমরা রিয়ালিটি শো করি, রিয়ালিটি শো থেকে বেরোনোর পরেও কিন্তু আমরা সবাই, আমার একার কথা বলছি না, অনেকে অনেক কাজকর্ম করে। তো রিয়ালিটি শোতে আপনারা সবাইকে যেভাবে সাপোর্ট করেছেন, তারপরেও আপনারা একইভাবে সাপোর্ট করুন, কারণ তারা অনেক ভালো ভালো কাজ অনেক সময় করে। হয়তো সেটা টিভির পর্দায় আসে না বলে সবার চোখে আসে না, কিন্তু আপনারা সেগুলো যারা ফোনের সাথে একটু অ্যাকাস্টমড বা অন্যান্য টিভি চ্যানেল যেগুলো আছে তাদের সাথে একটু অ্যাকাস্টম, যারা ইউটিউব দেখেন, যারা ইনস্টাগ্রাম ফেসবুক সবাই ফলো করেন, তারা সেই কাজগুলোতেও সমানভাবে সাপোর্ট করুন। না হলে সেই হয়তো টিভির কাজটা তাদের অনেক সফল হলেও তাদের সেই কাজগুলো আর সেভাবে সফল হতে পারে না। তো আপনারা যেভাবে এখন আমাদের সাপোর্ট করছেন, সেই সাপোর্টটা যেন পরবর্তীকালেও সবার প্রতি সমানভাবে থাকে। এটা। থ্যাংক ইউ। একটা গান। अच्छा। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बां में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। থ্যাংক ইউ। थैंक यू सो मच।